যারা অপেক্ষমান তাদের নেতা জনাব তারেক রহমানকে একটিবার দেখার জন্য এবং তার সান্নিধ্য লাভ করার জন্য। দর্শক, আপনারা এই এই যে কুড়িল বিশ্ব রোডের যেই এখানে কিন্তু একটি নেতাকর্মীদের যে ভিড় আমরা দেখতে পেয়েছি সকাল থেকে, তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে, শুধু বিভাগীয় পর্যায় থেকে না, জেলা পর্যায় থেকে এমনকি থানা পর্যায় থেকেও কিন্তু নেতাকর্মীরা গতকাল রাত থেকেই জড়ো হতে শুরু করেছিলেন রাজধানীর 300 ফিট রাস্তায়। এবং আজ সকাল থেকে কিন্তু ঢাকার সবগুলো প্রবেশ পথ দিয়ে এই যে প্রত্যন্ত বাংলাদেশের সব অঞ্চল থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু রাজধানীতে প্রবেশ করেন এবং তারা রাজধানীর বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিট পর্যন্ত একটি জনসমুদ্রে পরিণত করেন পুরো রাস্তাটি। এবং যেই আপনারা যেমনটি দেখছেন যে জনসমুদ্রে এখন জনাব তারেক রহমানের সাথে সাথে 300 ফিটের সেই মঞ্চের দিকে যাচ্ছেন তার পিছে পিছে। এবং আমরা গতকাল থেকে যেমনটি দেখছিলাম, গতকাল রাতে কিন্তু তীব্র শীত পড়েছিল, সেই শীত উপেক্ষা করেও কিন্তু হাজার হাজার নেতাকর্মী সেখানে রাত্রি যাপন করেন। তারা ঠান্ডায় কষ্ট পেলেও কিন্তু তারা কখনো সেখান থেকে চলে যাননি। তাদের একটাই, যে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং তাদের যেই অপেক্ষা, সেই অপেক্ষা আমরা দেখেছি সকাল থেকে। অনেককে আমরা দেখেছি সারিবদ্ধভাবে সকাল থেকে 5 থেকে 6 ঘন্টা তারা একটি জায়গায় দাঁড়িয়েছিলেন, শুধুমাত্র তাদের নেতা তারেক রহমানকে দেখবেন বলে এবং তাকে বরণ করে নেবেন বলে। আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীদের যেই গাড়িবহর সেটি এখন আমাদের এখান থেকে যাচ্ছেন এবং তারা কিন্তু তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরের পিছনেই রয়েছেন এবং তার সাথে রয়েছেন অগণিত মানুষ। অনেকেই তাদের গাড়িতে দলের পতাকা বহন করে কিন্তু জানান দিচ্ছেন তারেক রহমানের প্রতি তাদের ভালোবাসা, দলের প্রতি তাদের ভালোবাসা। এবং তারা যেই অপেক্ষা করেছেন সেই অপেক্ষার পরে যে সে নেতাকে তারা পাশে পেয়েছেন, সেই পাশে পাওয়ার আনন্দ তাদের চোখে মুখে, সেই উচ্ছ্বাস, বাঁধভাঙা উচ্ছ্বাস তাদের চোখে মুখে। এবং আপনারা যদি দেখানোর চেষ্টা করি, এই যে জনস্রোত, এই জনস্রোত কিন্তু যতদূর চোখ যায় ততদূর বিস্তৃত। এই জনস্রোত লক্ষ্যেই কিন্তু তারা আজ এখানে জড়ো হয়েছেন। এবং কালকে রাতে আমরা যেমনটি কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে বিএনপির যারা বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন যারা রয়েছেন বা তাদের সমর্থিত যারা রয়েছেন, তাদের জন্য আসলে আজকের এই 25শে ডিসেম্বর ঈদের দিন তার চেয়েও বেশি, যেমনটি তারা বলছিলেন। কারণ দীর্ঘ 17 বছরের পরে যে অপেক্ষার পরে যে তারা নেতাকে পাশে পাচ্ছেন, এই আনন্দ আসলে তারা ভাষায় প্রকাশ করার মতন কোনো অবস্থায় তারা ছিলেন না। এবং তারা যেমন বলেছেন যে তারেক রহমান আসলে দীর্ঘদিন বিদেশে থেকে দল পরিচালনা করেছেন। তবে যেটি হয়েছিল, যেমন আমরা দেখেছি যে বিগত সরকারের সময় অনেক প্রোগ্রামে কিন্তু যখন তারেক রহমান তিনি বক্তৃতা দিতেন বা বক্তৃতা দেওয়ার আগে কিন্তু সেখানে কিন্তু জ্যামার বসানো হতো। তিনি কিন্তু বাইরে থেকেও ঠিকভাবে কথা বলতে পারতেন না, তার নেতাকর্মীদের সাথে কিন্তু সেভাবে তিনি যোগাযোগ করতে পারতেন না। তো সেই আক্ষেপ কাটিয়ে কিন্তু তিনি আজ দেশে এসেছেন সশরীরে। তিনি তার নেতাকর্মীদের সাথে হাত নাড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন তার জন্য এই দীর্ঘ অপেক্ষায়। এবং তিনি কিন্তু সশরীরে সেই 300 ফিটের তার জন্য প্রস্তুত যে মঞ্চে, সেই মঞ্চে উঠবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন, তাদেরকে ধন্যবাদ জানাবেন। এবং সেখানে সংক্ষিপ্ত অভ্যর্থনার পর তিনি যাবেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে, যিনি দীর্ঘদিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের অবস্থা এতটাই অবনতি হয়েছিল যে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল ডক্টরেরা। কিন্তু তার যে শারীরিক অবস্থা ছিল, সেই অবস্থাতে তিনি ফ্লাই করতে পারবেন না, সেই বিবেচনায় কিন্তু তাকে বিদেশে দেওয়া হয়নি। দেশেই আন্তর্জাতিক চিকিৎসক দ্বারা কিন্তু তার চিকিৎসা এতদিন সম্পন্ন হয়ে আসছে। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার সাথে তিনি দেখা করবেন সংবর্ধনা শেষে। এবং তারপর কিন্তু তিনি
তার বাসায় যাবেন, গুলশানে তার যে বাসা তৈরি করা হয়েছে তার জন্য, সেই বাসায় তিনি যাবেন। এবং আজকের মতন তারপর কিন্তু তার যে কর্মসূচি রয়েছে, আগামীকাল শুক্রবার তিনি যাবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবর জিয়ারত করতে তিনি আগামীকাল যাবেন। এবং তারপর কিন্তু তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর আমরা যতদূর জানতে পেরেছি তিনি এই কিছুদিন আগেই শহীদ হওয়া এবং জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত করবেন, তার প্রতি শ্রদ্ধা জানাবেন। তারপর তিনি জুলাই আহত যারা রয়েছে তাদের দেখতে তিনি পঙ্গু হাসপাতালে যাবেন। তো তার এই যে কর্মসূচি, এই কর্মসূচির বাইরেও কিন্তু তিনি দিক নির্দেশনা দিতে পারেন, সেটি হয়তো তিনি পরে জানাবেন। তবে এই মুহূর্তে যেই বিষয়টি বারবারই ঘুরে ফিরে আসছে, তার স্বদেশ প্রত্যাবর্তন এবং তাকে অভ্যর্থনা জানানোর যে বিষয়টি, যেটি নিয়ে গত কয়েকদিন ধরেই আসলে মানুষের মধ্যে প্রবল উত্তেজনা, প্রবল আগ্রহ দেখতে পেয়েছি আমরা, সেই ক্ষণ কিন্তু আর বেশি দূরে নেই। এবং তিনি ইতিমধ্যেই রাজধানীর কুড়িল বিশ্ব রোড হয়ে কিন্তু তাকে বহনকারী গাড়ি বহর কিন্তু ইতিমধ্যেই রাজধানীর 300 ফিট সড়কে নামছে। এই মুহূর্তেও কিন্তু তারা কিন্তু এই ব্রিজটি থেকে নামছেন এবং সেখান থেকে তিনি মঞ্চে উঠবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে ধন্যবাদ জানাবেন, তাদের অভ্যর্থনা তিনি গ্রহণ করবেন। এবং আমি আর একটু বলি যে জনাব তারেক রহমান তিনি কিন্তু সপরিবারে দেশে এসেছেন, তার সাথে তার স্ত্রী, তার কন্যা, তার পোষা বিড়াল সহ কিন্তু 5 থেকে 6 সদস্যের নিয়ে তিনি দেশে প্রবেশ করেছেন। এবং তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, অনেকেই সেখানে ছিলেন। তাকে বরণ করে তাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু তারা রাজধানীর 1-11 যেই জরুরি সরকার, সেই সরকারের সরকার কর্তৃক কিন্তু তিনি গ্রেপ্তার হন এবং তিনি দীর্ঘদিন জেল খাটেন, দীর্ঘদিন তিনি কারাভোগ করেন। সেই কারাভোগের সময় কিন্তু তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে এবং তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে যখন তাকে মুক্তি দেওয়া হয় তখন তাকে এই শর্তে মুক্তি দেওয়া হয় তিনি বিদেশে চলে যাবেন। এবং 2008 সালের সেপ্টেম্বরের 11 তারিখে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেদিনও কিন্তু তার সাথে তার পরিবার ছিল। আজও তিনি যখন স্বদেশে প্রত্যাবর্তন করলেন তখনও তার পাশে তার পরিবার রয়েছে এবং সেই পরিবারের পাশাপাশি কিন্তু তিনি আরও একটি পরিবারের মাঝে আজ ফিরে আসলেন, তার বিএনপি পরিবার, যেই পরিবার তাকে গ্রহণ করতে তাকে বরণ করতে কয়েক দিন ধরে তার জন্য অপেক্ষায় রয়েছে, তার জন্য মঞ্চ প্রস্তুত করেছে, তার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধানের তোড়া নিয়ে এসেছেন তাকে উপহার দেওয়ার জন্য, ধান দিয়ে সজ্জিত হয়ে এসেছেন, অনেকেই অনেক উপহার নিয়ে এসেছেন। তারা জানেন যে এই উপহার তো হয়তো তারেক রহমানের হাত পর্যন্ত পৌঁছবে না, তবুও ভালোবাসার বহিঃপ্রকাশ যেটিকে বলে আসলে তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার প্রতি ভালোবাসা দেখাতে কিন্তু তারা নানা উপহার নিয়ে আজকেও এখানে জড়ো হয়েছিলেন। এবং আজকে এখানে যে সমবেত নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর 300 ফিটের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে এখনও উড়াল সেতুতে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। তবে জনাব তারেক রহমান তিনি যখন নেমে যাবেন তখন হয়তো সবাই আবার উড়াল সেতু ব্যবহার করে 300 ফিটের ওই রাস্তাটিতে যেতে পারবেন। তবে এই মুহূর্তে আসলে জনাব তারেক রহমানকে বহনকারী যেই গাড়ি বহরটি রয়েছে সেটি যেই উড়াল সেতু রয়েছে যেটি 300 ফিটের সড়কের সাথে যুক্ত হয়, সেই উড়াল সেতু দিয়ে তিনি নেমেছেন এবং সমাবেশ স্থলের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। এই 2008 সালের 11 সেপ্টেম্বর যখন তিনি মুক্ত হলেন, আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে সেদিন একটি হৃদয় বিদারক
একটি দৃশ্যের কিন্তু সৃষ্টি হয়েছিল। সেদিন তারেক রহমান অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়েছিলেন এবং তাকে দেখতে গিয়েছিলেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং আজ কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, তবে সেখানে চরিত্রের ভিন্নতা রয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালের বিছানায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে দেখতে যাবেন আজকে তারই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তাকে দেখার পর আমরা যতদূর জানতে পেরেছি তিনি সরাসরি তার বাসায় চলে যাবেন এবং তারপরের যে কর্মসূচি সম্পর্কে আমরা জানতে পেরেছি আগামীকাল তিনি যাবেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে। তারপর তিনি যাবেন শহীদ শরীফ ওসমান হাদির কে শ্রদ্ধা জানাতে। তারপর পরে কিন্তু তিনি যাবেন এর আগে তিনি স্মৃতিসৌধে যাবেন সাভারে এবং তারপরে তিনি যাবেন জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন সেই আহত যোদ্ধাদের দেখতে কিন্তু তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে যাবেন। তার এই যে দেশে ফেরা এবং যেই কর্মসূচি এটার মাধ্যমেই কিন্তু আসলে বোঝা যায় তিনি দেশকে নিয়ে কতটুকু চিন্তা করেছেন এবং কোন জায়গা থেকে তিনি দেশটাকে দেখেন। তিনি কিন্তু এই 2024-এর যেই ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কাছে যাবেন এবং তাদের কিন্তু তিনি শুরু থেকেই 5ই আগস্টের পর থেকেই কিন্তু তিনি নিয়মিত খোঁজ খবর নিয়ে আসছিলেন এই সকল আহত এবং যারা এই বিভিন্ন সময় আহত হয়েছে নিহত হয়েছে। তিনি তাদের জনাব তারেক রহমান তার দলের নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন সময় কিন্তু সেই জুলাই যোদ্ধাদের কাছে বিভিন্ন সহায়তা নিয়ে পৌঁছে গিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন যেমন আমরা বিএনপি পরিবার রয়েছে এবং আরও কিছু সংগঠনের মাধ্যমে কিন্তু তারেক রহমান সরাসরি গরিব মানুষ, মেহনতি মানুষ যারা অসুস্থ দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছেন না তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। এবং তার যে এর আগে এই যেই জুলাই আন্দোলন এবং যেই আন্দোলনের যেই আন্দোলনের যেই আবেদনগুলো আমরা দেখেছি, যেই বিষয়গুলো আমরা দেখেছি সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তার পরিকল্পনা ছিল। সেই দাবিগুলো নিয়েও কিন্তু জনাব তারেক রহমানের যেই 31 দফার কথা বলা হয় সেই 31 দফা তিনি দিয়েছিলেন, যেখানে আসলে অনেক কিছুই উল্লেখ ছিল যেটি কিনা রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের উন্নতি সাধনে অনেক জরুরি ছিল। তবে এখন যেটি দেখার অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে এসেছেন, তিনি দলকে এখন সামনে থেকে নেতৃত্ব দিবেন তেমনটি আশা করছেন দলের নেতাকর্মীরা এবং তার মাধ্যমেই বিএনপি আবারও সুসংগঠিত হবে এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে তেমনটি আশা করছে বিএনপির নেতাকর্মীরা এবং একটি অনেক ভরসার জায়গা তাদের জনাব তারেক রহমান এবং তাকে পেয়ে আজ কিন্তু নির্ভার দেখছি আমি নেতাকর্মীদের চোখে মুখে তাদেরকে অনেকটা নির্ভার দেখতে পাচ্ছি, কারণ তারা জানেন তাদের দলের নেতা দলপ্রধান তিনি চলে এসেছেন এবং তাদের দায়িত্ব তিনি বুঝে নেবেন, সেই আশায় তারা রয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু জনাব তারেক রহমানকে যেই গাড়ি বহরটি সেটি চলে গিয়েছে এবং তার পেছনে কিন্তু রয়েছে অসংখ্য। তার মাধ্যমে দেখতে পারলাম যে আসলে তার গাড়ি বহরটি খুব কাছাকাছি চলে গেছেন, অর্থাৎ আশা করা হচ্ছে আগামী 30 মিনিটের মধ্যে সেই গাড়ি বহরটি পৌঁছে যাবে যে সেই কাঙ্ক্ষিত সভাস্থলে, সেই কাঙ্ক্ষিত মঞ্চের সামনে। একটি বিষয় আসলে না বললেই নয়, সহকর্মী জাকিরা খান যেমনটি বলেছিল, আসলে 2008 সালে যে তার একটা 11ই সেপ্টেম্বর যেদিন বেগম খালেদা জিয়া তিনি কারা বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে হাসপাতালে ছুটে
ছুটে যান তার ছেলে তারেক জিয়াকে দেখতে, অসুস্থ তারেক জিয়াকে দেখতে। আজ কিন্তু তারই একটা প্রতিফলন ঘটনা। আজ মা অসুস্থ, স্বদেশ প্রত্যাবর্তনের পর তারেক রহমান দেখতে যাবেন তার মা বেগম খালেদা জিয়াকে। একই ঘটনার একটি পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি, বিপরীত পুনরাবৃত্তি। আসলে আপনারা জানেন যে তার এই প্রত্যাবর্তন শুধু আসলে স্বদেশ প্রত্যাবর্তনই নয়, আমাদের দায়িত্ব সকলে মিলে নিতে হবে যে এবং আপনারা জানেন তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় রাখতে রাস্তার দুপাশে কি পরিমাণ জনস্রোত নেতাকর্মীদের। এটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন বাসের উপরে দাঁড়িয়ে, ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে, গাড়ির উপরে দাঁড়িয়ে, কেউ সড়কে বসে পড়েছেন, যারা সড়কে জায়গা পারি তারা আশপাশের ভবন অবস্থান নিয়েছেন। তারা যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য শুধু এক নজর দেখার জন্য, তাদের যে অধীর অপেক্ষা, অধীর আগ্রহ, সে আগ্রহের প্রতিদান দিতেই কিন্তু তারেক রহমান বাসে করে সামনে দাঁড়িয়ে অভিবাদন জানিয়ে হাত নাড়তে নাড়তে ছুটে যাচ্ছেন সে মঞ্চের দিকে, যে মঞ্চের সেখানে অপেক্ষা করছেন দেশের নানা প্রান্ত থেকে আসা তার দলের নেতাকর্মীরা, দলের শক্তি, যা তৃণমূলের নেতাকর্মী, তারা সেখানে অবস্থান করছেন। দর্শক, আপনারা জানেন যে তারেক রহমান অবতরণের পরপরই কিন্তু তাকে বরণ করে নেয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ছিল দলের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যরা, এবং তারেক রহমান নামার পরপরই কিন্তু তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন, এবং তিনি যে পৌঁছেছেন তার এই প্রত্যাবর্তনের জন্য তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও দেন, এবং তিনি বলেন নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে তার নিরাপত্তা নিশ্চিত করতে। এইসব ব্যবস্থার জন্য তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান, এবং বিএনপির পক্ষ থেকে যেটি জানা হয়েছে সৌজন্য শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে ফোন আলাপ অনুষ্ঠিত হয়। দর্শক, আপনারা জানেন যে এই প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের গণমাধ্যমে নয়, বিশ্ব গণমাধ্যমেও কিন্তু তার এই প্রত্যাবর্তনের খবর বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। দেড় যুগে প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি যে দেশে ফিরেছেন, দেশের গণমাধ্যমের পাশাপাশি তার এই প্রত্যাবর্তনের খবর স্থান করে নিয়েছে রয়টার্স, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে। আচ্ছা, 12:30 থেকে রয়টার্স একটি খবরের শিরোনাম ছিল যে ভোটের আগে নির্বাচন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশি নেতা তারেক রহমান, এবং খবরটিতে বলা হয় আল জাজিরার ইংলিশ ভার্সনে 17 বছর নির্বাচন শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল আশা করছে এতে সমর্থকরা উদ্দীপ্ত হবেন। আরও বলা হয় ফেব্রুয়ারি 12 নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ প্রার্থী হিসেবে তাকে দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির সংবাদ শিরোনাম ছিল খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাচনের সময়টি যেমন ছিল, এবং সেই নির্বাচনের সময়টিও তারা সেখানে বেশ ফলাও করে তুলে ধরেছে। এবং এনডিটিভি লিখেছে যে তারেক রহমান দেশে ফিরেছেন এবং এই উপলক্ষে সারা দেশ থেকে নজিরবিহীন মানুষের ঢল নেমেছে। এনডিটিভির প্রতিবেদন এমনটি উঠে এসেছে, এবং পাশাপাশি 2008 থেকে 2025 সাল পর্যন্ত তারেক রহমানের নানা বিষয়ে ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই সেখানে আলোচনা করা হয়। এএফপির প্রতিবেদনের শিরোনাম ছিল খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাচনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন 17 বছর পর। সেখানে আরও লেখা হয়েছে বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান দেশে ফিরছেন, এমন বর্ণনা উঠে এসেছে এএফপির সেই প্রতিবেদনে। এবং তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলা হয় তারেক জিয়া তার মায়ের থেকে বিএনপির দায়িত্ব বুঝে নেবেন এমন ধারণা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদ শিরোনামে ছিল 17 বছরের নির্বাচন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। তারেক রহমানের পরিচিতি এবং দেশে ফেরা পটভূমির পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে আল জাজিরার এই প্রতিবেদনে। বিবিসি বাংলার ওয়েবসাইটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর লাইভ প্রকাশ করা হয়। শিরোনাম ছিল 17 বছর পর ঢাকায় তারেক রহমান। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর ফিরেছেন দেশের মাটিতে। তাকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা। অর্থাৎ তার এই স্বদেশ প্রত্যাবর্তন, লাখো মানুষের যে সমাগম ঘটেছে, লাখো নেতাকর্মীদের যে সমাগম ঘটেছে, তারা মনে করছেন দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ব্যবস্থায় যে সংকট শূন্যতা চলছে, দেশের রাজনৈতিক কাঠামো ব্যবস্থায় যে একটা অস্থিতিশীলতা চলছে, 5 তারিখ পরবর্তী সময়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংগঠিত করার জন্য যে সংকট চলছে, সেই সংকট থেকে কিছুটা হলে উত্তরণ হওয়া যাবে, দিক নির্দেশনা পাওয়া যাবে। এই রাজনৈতিক অস্থিতিশীলতা স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তার নেতৃত্বে, তার বলিষ্ঠ নেতৃত্বে
বিএনপি সুসংগঠিত হয়ে নির্বাচনমুখী হয়ে নির্বাচনের মাধ্যমে এই দেশের গণতান্ত্রিক পুনরুত্থানের যে সংকট চলছে সেই সংকটকে তারা এগিয়ে নিয়ে যাবে, সেই সংকটকে তারা নিরসন করবে, এমনটা প্রত্যাশা করছেন নেতৃত্বকর্মী। দর্শক, আপনারা ড্রোন ফুটেজের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপর থেকে। পাখির চোখে যদি দেখাই, নেতা কর্মীদের যে কি ঢল নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে তিল ধারণের ঠাঁই নেই সেখানে। তারা তাদের নিজের দলের প্ল্যাকার্ড, নিজের দলের ফেস্টুন, তারেক রহমানের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে তারা সেখানে আড়াইটা, এটা 3টা, সোয়া 3টা, 3:30 হয়তো ম্যাক্সিমাম। এর মধ্যে কোনো অসুবিধা নাই। সবাইকে আমরা আশ্বস্ত করে এমন ভাবে রাখতে চাই, আমরা এত ত্যাগ স্বীকার করেছি, প্রয়োজনে আরো 5 ঘন্টা 10 ঘন্টা থাকবো, না বুঝার কোনো কারণ নাই। সেখানে তিল ধারণের ঠাঁই নেই। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে তাকে সম্মান জানানোর জন্য দেশের 64 জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সাংগঠনিক তাদের বিএনপি অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো আছে সেখানকার নেতাকর্মীরা সমাবেশের স্থলে এসে ভিড় জমিয়েছেন। তাদের এই ভিড় বলে দেয়, তাদের এই অবস্থান বলে দেয়, তাদের এই যে সমাবেশ বলে দেয় আসলে তারেক রহমানের দীর্ঘ 17 বছরের যে নির্বাসনের অবসান, সেই অবসানের জীবনকে তারা সম্মান জানাতে, তার স্মরণীয় করে রাখতে তারা কতটা অধীর আগ্রহে উন্মুখ হয়ে বসে আছে। আপনারা দেখছেন দর্শক, আমাদের ড্রোন ফুটেজ আপনারা দেখছেন যে পূর্বাচলের 300 ফিট সড়কটিতে কি পরিমাণ মানুষ একদম তিল ধারণের ঠাইনে মঞ্চ ঘিরে, মঞ্চের কিছুটা অংশ নিরাপত্তার জন্য খালি রাখা হয়েছে। এর আশপাশ জুড়ে নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আজকে থেকে নয়, বিগত কয়েকদিন ধরেই সেখানে তারা অবস্থান নিচ্ছেন এবং তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আবেগ তাদের নেতাকে ঘিরে সেটি ফুটে উঠছে। এবং তারেক রহমানও কিন্তু স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই তিনি কিন্তু তার জন্য যে ল্যান্ড ক্রুজারটি ব্যবস্থা করে সেটিতে না উঠে তিনি তাদের যে বিশেষ বাস ছিল সেই বাসের সামনে দাঁড়িয়ে না বসে তার অভিবাদন জানাতে জনতার উদ্দেশ্যে হাত নাড়াতে অভিবাদন জানাতে তিনি সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং দেখছেন দর্শক আপনারা, ট্রাকের মধ্যে তারেক রহমানের একটি প্ল্যাকার্ড, তার একটি ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি, উৎসুক যে তার একটি প্রতীক ছবি সেখানে আমরা একটি দেখতে পাচ্ছি। এবং সেই সাথে দেখতে পাচ্ছি তাকে বহনকারী যে গাড়িবহর, যে নজিরবিহীন নিরাপত্তা দিয়ে তাকে ধীরে ধীরে মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দেখছেন যে বাসে তিনি দাঁড়িয়ে আছেন, সেই বাসের সামনে তিনি দাঁড়িয়ে জনতার কাতারে, জনতার উদ্দেশ্যে তিনি অভিবাদন জানাচ্ছেন হাত নাড়িয়ে। তিনি হয়তো জনতার কাতারে নামতে পারেননি, জনগণের সাথে হাত স্পর্শ করতে পারেননি, কেউ তার অভিবাদন জানানোর মাধ্যমে তিনি তাদেরকে হৃদয় দিয়ে স্পর্শ করছেন, হৃদয় দিয়ে তিনি তাদেরকে অভিবাদন জানাচ্ছেন, এমনটি বলছেন বিএনপির নেতাকর্মীরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পূর্বাচল 300 ফিট সড়ক হয়ে তার সেই প্রস্তুত মঞ্চের দিকে। যে মঞ্চ প্রস্তুত, যে মঞ্চের সামনে নেতাকর্মীরা প্রস্তুত এই তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে, সেখানে তিনি যাবেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি সংক্ষিপ্ত ভাষণ দিবেন। তিনি একাই সেখানে ভাষণ দিবেন, যদিও স্থায়ী কমিটির সদস্যরা সেখানে থাকবেন। এবং সেখানে থেকে তিনি কিছুক্ষণ সময় রেখে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ছুটে যাবেন এভার কেয়ারে 23 নভেম্বর থেকে, যেখানে তার মা চিকিৎসাধীন আছেন সেখানে। এবং সেখান থেকে তিনি গুলশান কার্যালয়ে ফিরে যাবেন। এবং ইতিমধ্যে কিন্তু তার সফর সঙ্গী স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান গুলশান ভবনে ফিরে গেছেন। তার আগামী 3 দিনের কর্মসূচি যদি আমরা বলি দর্শক, আগামীকাল কিন্তু তিনি যাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন, তার পিতার কবর বাদ জুমা। এরপর তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে, যেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন। এরপর দিন তিনি ইলেকশন কমিশনে যাবেন, তিনি তার নির্বাচন কমিশনে তার ভোটার আইডি হালনাগাদ করানোর জন্য। তারপর তিনি সেখান থেকে যাবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন, যিনি সম্প্রতি নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে। সেখান থেকে তিনি যাবেন গুলশান কার্যালয়ে, আবারও তার গুলশান ভবনে তিনি ফিরে যাবেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, তার এই ফেরা আসলে শুধু ফেরা নয়, এবং তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশের শুধু বিএনপি নয়, অন্যান্য দলের যে নেতাকর্মীরাও আছে, জামায়াত তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে। এনসিপি সার্জিস আলম বলেছেন যে 24 পরবর্তী বাংলাদেশে স্বাগতম তারেক রহমান। বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে, গণমাধ্যমে বিবৃতি দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে, ফেসবুকে পোস্ট দিয়েছে। আসলে তার এই ফেরাটি শুধু ফেরাই নয়, গণতান্ত্রিক পুনরুত্থানের যে কথা বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের যে কথা বলা হচ্ছে, সেই জায়গায় তার এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। আমাদের প্রিয় অভিভাবক
আমাদের সকলের নেতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব দেশনায়ক তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কাজেই এই সমাবেশের শৃঙ্খলা যদি ভালো থাকে তাহলে কার জন্য এই শৃঙ্খলাটি যদি আপনারা ভালো থাকেন রাখেন তাহলে কার ভালো লাগবে সবচাইতে বেশি বলেন তো? সবারই ভালো লাগবে। এর মধ্যে সবচাইতে বেশি খুশি হবেন আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। কাজেই আমরা আজকে সর্বোচ্চ ধৈর্য সহনশীল থাকব যাতে করে কোনোভাবেই এই সমাবেশের শৃঙ্খলা বিঘ্নিত না হয়। আমি ওই কর্নারে যারা সামনের দিকে আসতে চাচ্ছেন, আপনি তো আসতে পারবেন না, গোলাপি কালারের ক্যাপ পরিহিত আপনারা কোন সংগঠনের আমি জানি না, আপনারা ওই আসার চেষ্টা করবেন না। আপনি যেই হন দয়া করে আপনারা ওইখানেই বসে পড়বেন, কেউ সামনের দিকে আসবেন না। মাইকের সাউন্ড সিস্টেমের যারা দায়িত্ব আছেন, কুড়িল মোড়ে মাইকটি সচল নাই, কাজেই চলছে না। আমি অনুরোধ করব মাইকটি যাতে সচল হয় সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন। ভাইরা, যে কথাটি বলছিলাম, আপনারা কিন্তু এখানে ফজরের আজানেরও আগে আমি দেখছি যে আপনারা এসে বসে আছে। পাঁচটায়, রাত 2টা, 2 দিন, ঠিক আছে, 2 দিন ধরে বসে আছেন অনেকেই। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে 2 দিন আগে থেকে বসে আছেন, আপনাদের তো আবেগ আছে নাকি, আকাঙ্ক্ষা আছে যে আমরা আমাদের অভিভাবককে দেখব, তাই না? যখন উনি আসবেন এই সামনে যারা ভলেন্টিয়ার আছেন তারা বসে যাবেন, পিছনের লোকরা যাতে দেখতে পায়, এই ব্যবস্থা আমরা করে দিব। কিন্তু ওই পিছন থেকে দয়া করে কেউ পুশ করবেন না, কাউকে ধাক্কা দিবেন না, তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে একজনের ধাক্কা আরেকজন পড়ছে, আরেকজনের উপর আরেকজন পড়ছে, তাহলে সামনের জন তিনি কিন্তু আহত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। এই দিকটা আপনারা বিবেচনায় নেবেন। আর আমাদের মঞ্চে আমাদের সমমনা দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা বিগত দিনে আমাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা একসাথে পথ চলেছে। সেই সকল শীর্ষ নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। কাজেই আমি আমাদের দলের সকল পর্যায়ের নেতাদেরকে সর্বোচ্চ সহনশীল ধৈর্য সহকারে আজকের এই প্রোগ্রামটি যাতে আমরা সফলভাবে শেষ করতে পারি সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি যার যার জায়গায় থেকে দায়িত্বশীল না হন তাহলে কি সফল হবে ভাইরা? হবে না। কাজে এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। একটি বিষয়, আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে বাংলাদেশে।
যেই নির্বাচনের জন্য মানুষ গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 6টি বছর সমাবেশস্থলে তারেক রহমানের গাড়িটি ধীরে ধীরে এগিয়ে আসছে। রাস্তার দুই ধারে অসংখ্য নেতাকর্মী থাকার কারণে আসলে খুব ধীরে ধীরে গাড়িটি এগোচ্ছে এবং তারেক রহমানকে সবাই আসলে সংবর্ধনাই বলা চলে, সবাই হাত নাড়ছে, তারেক রহমানও সবাইকে হাত নাড়ছে। এবং আমি একটি বিষয় বলতে যাই, তারেক রহমান ঢাকায় নামার পরপরই, অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই তিনি প্রধান উপদেষ্টার সাথে মুঠোফোনে কথা বলেছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তারেক রহমান সরকার প্রধানের সঙ্গে কথা বলেন। দুপুর 12টা 26 বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। অর্থাৎ তারেক রহমান দেশে ফিরে সংশ্লিষ্ট যত ফর্মালিটিস মেনটেন করা প্রয়োজন সব কিছুই আসলে করে তিনি আসলে জনগণের কাছে, এখন জনগণের কাছাকাছি আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ এবং তারেক রহমান হাত নাড়ছেন এবং ধারণা করা যায় যে গাড়ি যত ধীরে আসছে এবং নেতাকর্মী যত আশেপাশে তাকে হাত নাড়াচ্ছে, এক নজর দেখার জন্য অপেক্ষা করছে, তাতে করে আসলে 300 ফিটে আসতে এখনও বেশ সময় লাগবে এবং 300 ফিটে এসে উনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পরপরই উনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে ওনার মায়ের কাছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে। আমরা এর আগেও যখন আমরা দেখেছি বেগম খালেদা জিয়া যখন লন্ডনে যায় তখনও কিন্তু এই ধরনের পরিবেশ আমরা দেখেছি। এই মুহূর্তে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন রয়েছেন 300 ফিটে, আমরা একটু তার কাছ থেকে জেনে নেব সেখানকার অবস্থা, নেতাকর্মীরা কি বলছেন। তারেক রহমানও কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। আনোয়ার হোসেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে? প্রত্যাশা, আকুতি, একেবারে সব কিছু যেন মানুষের উচ্ছ্বাস, আনন্দ সব কিছুর এক মিলন মেলায় পরিণত হয়েছে রাজধানীর এই 300 ফিট এলাকা। অর্থাৎ যে মঞ্চটি করা হয়েছে তারেক রহমানের সংবর্ধনার জন্য, সেই মঞ্চের চারিপাশে জনসমুদ্র একেবারে যদি বলি। দর্শক, যেটি বলতে চাই, প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর আমরা দেখেছি যে বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটির স্পর্শ নিয়েছেন। আমরা দেখেছি ঠিক বেলা 11টা 44 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে BG202 ফ্লাইটটি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে যখন অবতরণ করেছে, ঠিক তারপরই আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিআইপি লাউঞ্জে যখন এসেছেন, তখন দলের যে নীতি নির্ধারণী যে নেতৃবৃন্দ আছে, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, তারা তাকে স্বাগত জানান। আমরা এটাও দেখেছি যে ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে তারেক রহমান বেরিয়ে এসে খোলা জায়গায় জুতো খুলে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নিয়েছেন তারেক রহমান। নিঃসন্দেহে যে আবেগ, দেশপ্রেম, সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে তারেক রহমান দেশের মাটিতে পা রাখার পরপরই। আমরা এমনটাও দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজালাল বিমানবন্দরে নামার পরে আমরা দেখেছি যে এক টুকরো মাটি হাতে নিয়ে দেশের মাটি, মাতৃভূমির স্পর্শ নিতেও দেখা গেছে তাকে। তারপরে এই যে এখন প্রতীক্ষা চলছে, আমরা এই যে মঞ্চটি করা হয়েছে 300 ফিটে, এখানে নেতৃবৃন্দ বারবারই যে ঘোষণাটি দিচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে এসে উপস্থিত হবেন, গণসংবর্ধনায় এসে উপস্থিত হবেন, এমনটা বলা হচ্ছে। কিন্তু আমরা যতটুকু দেখছি, আসলে এই যে 300 ফিটের যে রাস্তা, এখানে আসলে একেবারে তিল ধারণের কোনো জায়গা নেই। চারিদিকে অসংখ্য মানুষ, লাখো জনতার যে ভিড়,
চারিদিকে ভিড়। আসলে এই এত মানুষের ভিড়ের মধ্য দিয়ে তিনি আসলে কতটুকু সময় লাগবে আরো এই মঞ্চে আসতে, সেটি আসলে এখন খুব বেশি সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আসলে সেই অভ্যর্থনার মাঝখান দিয়ে জনস্রোতের মধ্য দিয়ে তাকে আসলে অত্যন্ত ধীর লয়ে আসতে হচ্ছে। মানুষের অপেক্ষা, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এই যে জনসমুদ্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসলে এই যে প্রত্যাবর্তন, তার যে দেশে ফেরা, এই দেশে ফেরাকে কেন্দ্র করে লাখো সমর্থক নেতাকর্মীদের উচ্ছ্বাস। আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকেই যে উচ্ছ্বাসের জায়গাটি আসলে তৈরি হয়েছে, সেটি নিয়ে এই উচ্ছ্বাসের আসলে শেষ নেই। যদি সুনির্দিষ্ট হিসাবের জায়গা থেকে বলি, তাহলে বলতে হয় দর্শক, 6314 দিন পর ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগেরও বেশি দীর্ঘ নির্বাসন ভেঙে অবশেষে দেশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিশ্চয়ই আপনারা দেখেছেন তার সঙ্গে শ্রী জুবাইদুর রহমান ও মেয়ে জাইমা রহমান এসেছেন। বেলা 11:44 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে BG202 ফ্লাইটটি নেমেছে। আমরা দেখেছি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর দুপুর 12:30টার দিকে আমরা দেখেছি যে একটি বাস, সুসজ্জিত একটি বাস, পতাকার রঙে বাস, সেই বাসে চড়েই তিনি রওনা করেছেন রাজধানীর 300 ফিট এলাকায়। তারেক রহমানের আসলে স্বাগত জানাতে এই যে পূর্বাচলমুখী, যদি বলি 36 জুলাই এক্সপ্রেসওয়ে, অর্থাৎ এই যে 300 ফিট একেবারেই কিন্তু লোকে লোকারণ্য। কয়েকদিন ধরেই যদি বলি রাত থেকে তারও আগে থেকে এখানে কিন্তু মানুষ সমাগম ঘটেছে। গাড়িগুলি যাতে সহজেই আসতে পারে, সেই জন্য আপনারা আপনাদের দায়িত্বের দিকে রাস্তা ক্লিয়ার করে দিবেন, যাতে সহজে গাড়ি প্রবেশ করতে পারে। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই যে আগমনের পর তাকে একটি নজর দেখার জন্য এই যে জনসমুদ্র, মানুষের যে অপেক্ষা, নিঃসন্দেহে এটি প্রমাণ করে একজন নেতা তার অর্জনের জায়গাটা কোন পর্যায়ে গেলে এই লাখো জনতা, নেতাকর্মী, সমর্থকদের এমন ভালোবাসা পায়। সত্যি নিঃসন্দেহে এমন জনসমুদ্র, এমন লোকে লোকারণ্য আসল কাছ থেকে না দেখলে বোঝার কোনো উপায় নেই। তার যে নির্বাসিত জীবন, তার যে রাজনৈতিক জীবন, যদি আসলে পিছন ফিরে যদি ইতিহাসের দিকে আসলে তাকানো যায়, তাহলে দেখা যায় তারেক রহমান খুব তারুণ্য নির্ভর নেতৃত্ব। আমরা দেখেছি যে 22-23 বছর বয়সেই তিনি দলের একজন সাধারণ সদস্য পদে নিজেকে নিযুক্ত করে তারপরে রাজনীতিতে তিনি নেমেছেন। আমরা দেখেছি যে বগুড়ার যে গাবতলী উপজেলা, সেখানেই সেই ইউনিটেই তিনি সদস্যপত্রী নেন, তারপরেই তার রাজনীতির পদচারণা আসলে মূলত শুরু হয়। অর্থাৎ তার পরবর্তীতে দেখা গেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে থেকে তারেক রহমান রাজনীতির যে
সামনের দিকে যাওয়া, অর্থাৎ মানুষের যে মনের কথা, মানুষের যে পালস বোঝা, সেটি তিনি রাজনীতির শুরু থেকেই তিনি সেটি আসলে বুঝেছিলেন। আর তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তার যে সখ্যতা, অর্থাৎ তৃণমূলে যে ক্ষমতায়ন করা, সেটি বলা যায় বিএনপিতে এই তারেক রহমান যেভাবে সামনে থেকে পরিচালিত করেছেন, সেটি আজকে এই দলের এই অবস্থায় পরিণত হয়েছে বলেও কিন্তু বিশ্লেষণের জায়গা থেকে বলা হয়। আমরা দেখেছি যে এই যে দীর্ঘ নির্বাসিত যে জীবন, 17 প্রায় 18 বছরে যে নির্বাসিত জীবন, বিএনপির মতো এত বড় দল, সেই বড় দলকে তিনি এত দূরে থেকেও সাংগঠনিকভাবে যেভাবে তিনি আগলে রেখেছেন শক্ত হাতে, কোনোভাবেই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দলের মধ্যে যাতে তৈরি না হয়, দলের মধ্যে ভাঙন তৈরি না হয়, সেটি যে তিনি কঠোর হাতে সেটি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, এটি নিঃসন্দেহে তার জন্য একটি বড় অ্যাচিভমেন্ট, অর্জন, এটা বলাই যায়। প্রতীক্ষা অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যন্ত এলাকা থেকে, অর্থাৎ দেশের নানা প্রান্ত থেকে এই যে মানুষের স্রোত, এই যে মানুষের আসলে উচ্ছ্বাস, আনন্দ, এটি প্রমাণ করে বাংলাদেশের যে গণতন্ত্র, এখানে যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যে এসেছেন, তো আমরা দেখেছি তাদের মধ্যে যে উচ্ছ্বাস এবং তাদের যে বক্তব্য মন্তব্য, সেই জায়গা থেকে যদি বলি, তারা বারবারই বলার চেষ্টা করছেন তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। এবং বিএনপির পক্ষ থেকে বিশেষ করে 31 দফা যেটি সামনে নিয়ে আসা হয়েছে, একই সঙ্গে জনসম্পৃক্ত যে 8 দফাটি নিয়ে আসা হয়েছে, সেটি কিভাবে একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই ব্যাপারেও কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ দেখেছি, প্রত্যয় দেখেছি এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যারা এসেছেন। অর্থাৎ তাদের মধ্যে আবেগ আছে পিছন ফিরে তাকিয়ে যে দুঃখবোধ, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে রাজনৈতিক জীবনের যে কষ্টের যে সময়টি গিয়েছে, নির্যাতন জুলুমের যে সময়টি গিয়েছে, সেই কথা ভেবেও আমরা দেখেছি এখানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের দুঃখবোধ, আক্ষেপের জায়গাও আমরা দেখেছি। তারা বলেছেন যে এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তারেক রহমান যেভাবে তাদেরকে আসলে আগলে রেখেছেন, এই দলটাকে সামনে নিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এই কৃতজ্ঞতা বোধ, অর্থাৎ এই অর্জন তারা কিন্তু প্রাণ ভরে স্মরণ করছে। এবং তাদের মধ্যে একটি কথাই, যে আগামীতে যে নির্বাচন, অর্থাৎ নির্বাচনের যে দিন তারিখ ঠিক হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তাকে সামনে রেখে, অর্থাৎ এই যে পরিবর্তিত একটি পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সার্বিকভাবে নতুন বাংলাদেশ গড়ার যে পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে কিভাবে আরও বাস্তবতার দিকে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ সেই পরিকল্পনার জায়গাটি, সেই জায়গায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয়, সেটিও আমরা দেখেছি। দর্শক, একটু বলতে চাই, এই যে 300 ফিটে যেখানে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে, একটি মঞ্চ তৈরি করা হয়েছে, অর্থাৎ এত বিপুল পরিমাণ জনগণ, জনতা, জনসমুদ্র, সেটি আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে এসেছেন। আবার কাউকে কিছু জনতার মধ্যে আমরা দেখেছি যে অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ তারপরেও এই যে তীব্র শীত, কনকনে শীত, আমরা দেখেছি সেই ভোর থেকে মানুষের যে ঢল, মানুষের যে স্রোত, সেটি আমরা দেখেছি। অর্থাৎ এই যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই এই তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অর্থাৎ তাকে এক নজর একটু দেখার জন্য, তাকে আসলে অভিবাদন জানানোর জন্যই তাদের এই ঢল, এই 300 ফিট যে গণসংবর্ধনার যে জন্য যে মঞ্চটি এখানে স্থাপন করা হয়েছে,
সেই দিকে যে ঢল সেটি আমরা দেখেছি। এখনও অর্থাৎ এই কয়েক কিলোমিটারে যত দূর চোখ যাচ্ছে 300 ফিটের এই যে গণসংবর্ধনের জন্য মঞ্চটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এখানে তিল ধারণের কোনো জায়গা নেই। মানুষে মানুষ, জনসমুদ্র, লোকে লোকারণ্য। একটু পিছন ফিরে যেতে চাই। বিএনপির যে আন্দোলন সংগ্রামের যে বিষয়গুলো বিগত 16-17 বছরে, সেই বিষয়গুলো আমরা দেখেছি যে এখানে যারা আগত আছেন তারা বলেছেন যে বিএনপি বিভিন্ন সময়ে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আসলে বিএনপিকে অনেকটা পথ, লাখো লাখো নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং যেটা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের চাপে দুই ধারে এত এত নেতাকর্মী সংবর্ধনা জানাতে তারেক রহমানকে এসেছেন, যে গাড়ি এত ধীরে ধীরে আসছে সে কারণে আসলে এত বেশি সময় লাগছে। এবং নেতাকর্মীদের বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, গত কয়েকদিন ধরে তারা অপেক্ষায় ছিল, মানে যখন ঘোষণা দিয়েছে আজ 25 তারিখ তারেক রহমান দেশে ফিরবেন, তখন থেকে আসলে নেতাকর্মীদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এবং আজকে সেই মাহেন্দ্রক্ষণ, এবং আজকে তারেক রহমান দেশে ফিরলেন। এবং কিছুক্ষণের মধ্যে আশা করা যায়, কিছুক্ষণের মধ্যে বলতে যেহেতু গাড়ি খুব আস্তে চলছে, অর্থাৎ বেশ সময় লাগতে পারে, তারপর তিনি মঞ্চে উঠবেন এবং মঞ্চে উঠে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে পারেন, এবং তারপর তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এবং বেশ কিছু তথ্য একটু দর্শক আপনাদের আমি জানাতে চাই যে বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরগুলো তো জানাবই, এছাড়া তারেক রহমানের আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে আজকে বিমানবন্দর থেকে উনি 300 ফিট এলাকায় সংবর্ধনা স্থলে আসছেন। গাড়ি তো আসলে এত নেতাকর্মীদের চাপ, নেতাকর্মীদের এত উচ্ছ্বাস তাকে এক নজর দেখার জন্য, সে কারণেই আসলে গাড়ি খুব ধীরে আসছে। সে কারণেই মূল মঞ্চে আসতে কিংবা 300 ফিটে যে জায়গায় মঞ্চ করা হয়েছে সেখানে আসতে কিছুটা দেরি হচ্ছে। এবং সেখান থেকে দেখতে যাবেন আজকে তার মাকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন, এবং হাসপাতাল থেকে তিনি যাবেন গুলশানের বাসায়। এবং আগামীকালের একটু কর্মসূচিটা আমি জানিয়ে দিতে চাই। আগামীকাল বাদ জুমা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি, এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারপর, অর্থাৎ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর উনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এবং 27 ডিসেম্বর শনিবার ভোটার হতে ইসিতে যাবেন এবং শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তিনি, এবং জুলাই আহতদের পঙ্গু হাসপাতালে দেখতে যাবেন শনিবার। এই হচ্ছে মোটামুটি তার 3 দিনের কর্মসূচি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। একটি বিষয় বলি যে প্রায় 18 বছর অর্থাৎ 17 বছরের নির্বাসন ভেঙে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমেই দেশের মাটির স্পর্শ নিলেন তারেক রহমান, এবং তিনি উচ্ছ্বসিত ছিলেন। এবং বেলা 11টা 43 মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এবং বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজরে শুধু একটু দেখা, এই দেখার জন্যই এই জনসমুদ্র। নিঃসন্দেহে আজকের তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসের মাইলফলক। ইতিহাসে প্রত্যাবর্তনে এমন জনসমাগম আসলে এর আগে দেখা গিয়েছে কিনা বারবারই বলা হচ্ছে, মঞ্চ থেকে আমরা দেখছি যে এইরকম সমাগম স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আমরা যেটি দেখছি একেবারেই এটি মূলত 300 ফিটের যে রাস্তা, এই রাস্তার আশেপাশে অর্থাৎ যে কয়েক কিলোমিটার আছে, যতটুকু চোখ যাচ্ছে শুধুই মানুষ আর মানুষ। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে এর আগেও যে এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে দলের পক্ষ থেকেও নেতারা বলেছেন যে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে, তাতে করে তারেক রহমানের প্রত্যাবর্তনে 1/2 কোটিরও বেশি মানুষের সমাগম ঘটবে, এমনটা কিন্তু বারবার আসলে বলা হচ্ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে তার
এই ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিও এখানে আলোচনায় এসেছে। তো আমরা দেখেছি এখন মঞ্চে যে নেতৃবৃন্দ যারা আছেন, যারা কথা বলছেন, তারাও বলছেন নিরাপত্তার বিষয়টি সরকারের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে এবং দলের যে বিপুল নেতাকর্মী আছে তারাও সুশৃঙ্খলভাবে যাতে এই যে গণসংবর্ধনার যে আয়োজনটি আছে সেটিও সুশৃঙ্খলভাবে আসলে সম্পূর্ণ করা যায়, সফল করা যায়, তার জন্যও কিন্তু একেবারেই অনেকটা তৎপর অবস্থায় আছে, এমনটাও বারবার বলা হচ্ছে। অর্থাৎ নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রেখে নিরাপত্তার বিষয়টিও যাতে সুনিশ্চিত থাকে হয়, সেই প্রচেষ্টাটিও আমরা দেখেছি বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে রয়েছে। অর্থাৎ এই 300 ফিট এলাকার যে এখন জনসমুদ্র, জনস্রোত, সেটি কাছ থেকে কাছে এসে না দেখলে আসলে বোঝার সুযোগ নেই মানুষের যে উপস্থিতি, মানুষের যে উৎসাহ উদ্দীপনা। দর্শক, আমরা একটু জানাতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ফিরলেন, মানে সকল যে জল্পনা কল্পনা সব কিছুর প্রত্যাশা প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি ফিরলেন বাংলাদেশের মাটিতে। অর্থাৎ এই যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের যে জায়গাটি, সেটি অনেকাংশেই আরও অনেকটা বেড়ে গিয়েছে, এমনটাও আমরা দেখেছি। তাদের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পেরেছি সামনে নির্বাচনী যে হাওয়া, নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণার যে গতিবেগ, সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই যে দেশে আসার পরে তার মাত্রা অনেকটাই আরও বেড়ে যাবে। অর্থাৎ নির্বাচনী যে যাত্রা, সেই যাত্রাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামনে রেখেই এই সমর্থক, বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা আছেন, তারা নির্বাচনী প্রচারণায় তারা আসলে তার উপস্থিতি, তার এই বাংলাদেশের মাটিতে পা রাখা, বাংলাদেশে থাকা, এটিকেই তারা আসলে অনেক বড় বিষয় হিসেবে দেখছে। তারা আসলে এটাকে এই তারেক রহমানের প্রত্যাবর্তনকে পুঁজি করেই সামনের নির্বাচনে মানুষের কাছে যেতে চাই এবং তার যে নির্দেশনা রয়েছে, বিশেষ করে দলের পক্ষ থেকে 31 দফা যে সামনে আনা হয়েছে, জনসম্পৃক্ত 8টি দফা আরও আনা হয়েছে, এই বিষয়গুলোকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এখন তারা বদ্ধপরিকর, প্রত্যয়ী, এমনটাই কিন্তু আমরা দেখছি নেতাকর্মীদের মধ্যে রয়েছে। অর্থাৎ তারেক রহমানের রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের পাশাপাশি তার যে আদর্শিক কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এখানে বিভিন্ন জনের মুখে মুখে। তো সেই জায়গা থেকে যদি বলি, তারেক রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখন যে ফিলোসফিক্যালি যে তার মধ্যে যে বিষয়গুলো এসেছিল,